আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। এর আগে আমরা যত পড়েছি তাতে আমাদের এটা অভিজ্ঞতা হয়েছে যে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন অনেক সময়ই পাশাপাশি রিয়াকশন হয় এবং তারা কম্পিটিং রিয়াকশন। একজন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির কাছে কম্পিটিং রিয়াকশন সিনারিওটা ভালো না, তার কারণ তার যেটা ডিজায়ার্ড আউটকাম তার বাইরে সাইড প্রোডাক্ট তৈরি হয়ে যেতে পারে যদি কম্পিটিং রিয়াকশন থাকে। এবং সেই জন্য সাবস্টিটিউশন রিয়াকশন করার সময় বা এলিমিনেশন রিয়াকশন করার সময় তার যে ডিজায়ার্ড আউটকাম সেইটার দিকে মাথায় রেখে তাকে এটা সবার আগে বুঝতে হয় যে কোন কন্ডিশনে সাবস্টিটিউশন হবে, কোন কন্ডিশনে এলিমিনেশন হবে, কোন ফ্যাক্টরগুলোর উপরে এর আউটকাম নির্ভর করে এবং কিভাবে একটাকে আরেকটার থেকে সেপারেট করে রাখা যায় বা সেগ্রিগেট করে সাপ্রেস করে দেওয়া যায় যাতে আমার ডিজায়ার্ড রিয়াকশনটা হতে পারে। কি কি ফ্যাক্টর এর জন্য কাজ করতে পারে এটা সেই বোঝা খুব দরকার। একজন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে এটা আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লেসন। তো সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের বেসিক্যালি চারটে রিয়াকশন আছে, দুটো ইউনিমলিকুলার ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে U1SN1 আর একটা হচ্ছে বাইমলিকুলার ভ্যারিয়েন্ট E2SN2। এদের মেকানিজম, রেট ল, কি কি আউটকাম হয়, কি কি জিনিসের উপর নির্ভর করে, এগুলো আমরা সব দেখেছি। কিন্তু এখন আমরা সর্ট অফ সমস্ত জিনিসকে এক জায়গায় এনে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি যে এই চারটের মধ্যে কোনো একটা পার্টিকুলারকে অন্যগুলোর এক্সপেন্সে প্রমোট করা সম্ভব কিনা। তো তার জন্য আমরা বেসিক্যালি দুটো এক্সাম্পল আগে দেখে নিই। কিছু কিছু জিনিস আমরা ইনটুইটিভলি বুঝতে পারি, যেমন এখানে আমরা দেখছি যে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম মিথক্সাইডের রিয়াকশন হচ্ছে। সোডিয়াম মিথক্সাইড মানে সেটা একটা স্ট্রং বেস কাম স্ট্রং নিউক্লিওফাইল, যেহেতু ওর কোনো স্টেরিক ক্রাউডিং সেরকম নেই তাই স্ট্রং নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে ওর অসুবিধে নেই। এবং ওর অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেখান থেকে কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশন সেরকম কিছু নেই, সেই জন্য ও অবভিয়াসলি হোমো যথেষ্ট হাই এবং নিউক্লিওফাইল হিসেবে ও ভালো বিহেভ করবে। তো স্ট্রং নিউক্লিওফাইলের প্রেজেন্সে আমরা E1 বা SN1 রিয়াকশন কিন্তু এক্সপেক্ট করতে পারি না, তার কারণ E2 বা SN2 এই রিয়াকশনটাই হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য স্ট্রং বেস অর স্ট্রং নিউক্লিওফাইল। সেক্ষেত্রে সে চুপচাপ বসে থাকবে, সাবস্ট্রেট আয়োনাইজ করবে, এরকম কোনো সিনারিও আমরা এক্সপেক্ট করতে পারি না। তার ফলে E1SN1 কিন্তু আমরা প্রথমেই বাদ দিতে পারি। এবং SN2 এখানে হবে না, তার কারণ SN2 অফকোর্স তোমার এই যে কার্বন রয়েছে এই কার্বনে ব্যাক সাইড অ্যাটাক করা সম্ভব না, কারণ টারশিয়ারি সাবস্ট্রেট। তাহলে চারটের মধ্যে তিনটে কিন্তু বাদ চলে গেল। অটোমেটিক্যালি এখানে একটাই রিয়াকশন হতে পারে, রিজনেবলি এক্সপেক্টেড, E2 রিয়াকশন, এবং আমরা তাই পাচ্ছি, আমরা আইসোবিউটিলিন পাচ্ছি ভায়া E2 রিয়াকশন। তারপরের যে সাবস্ট্রেটটা সেটাতে যথারীতি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হুইচ ইজ এ স্ট্রং বেস কাম স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে এখানে আমরা কিন্তু SN2 এবং E2 দুটোই এক্সপেক্ট করতে পারি, এবং যেহেতু সেকেন্ডারি সাবস্ট্রেট আমরা SN2 কে কমপ্লিটলি রুল আউট করতে পারি না। যেটা হতে পারে সেটা হলো যে এখানে হয়তো E2টা হয়তো একটু বেশি হবে, এবং E2-র মধ্যেও আবার দুদিকে দু রকমের বিটা কার্বন রয়েছে, বিটা হাইড্রোজেন দু রকম রয়েছে, তার ফলে একটা সেটজেফ অ্যালকিন, একটা হফম্যান অ্যালকিন, এইসব তৈরি হতে পারে। কিন্তু যেটা আমরা রুল আউট করে দিতে পারি সেটা হলো যে E1 এবং SN1 এদেরকে আমরা রুল আউট করে দিতে পারি, এগেন বিকজ অফ দি প্রেজেন্স অফ দি স্ট্রং বেস কাম স্ট্রং নিউক্লিওফাইল সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এর আউটকাম দেখলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, সেটজেফ অ্যালকিনও তৈরি হয়েছে, দ্যাট ইজ আ মেজর প্রোডাক্ট, হফম্যান অ্যালকিনও তৈরি হয়েছে, দ্যাট ইজ আ মাইনর প্রোডাক্ট, এবং SN2 রিয়াকশন হয়েছে। ক্যারেক্টারিস্টিক SN2-র যে ইনভার্সন অফ কনফিগারেশন সেটা দেখা যাচ্ছে, এখানে ব্রোমিনটাকে ডিসপ্লেস করেছে হাইড্রোক্সাইড উইথ ইনভার্সন অফ কনফিগারেশন, কিন্তু সেটা মাইনর প্রোডাক্ট। সেকেন্ডারি সাবস্ট্রেটের জন্য SN2 তো খুব ভালো হয় না, যেখানে E2টা ডমিনেট করার কথা এবং E2টাই ডমিনেট করছে। তাহলে এইগুলো আমরা ইনটুইটিভলি বুঝতে পারছি, কিন্তু এগুলোকে যদি একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এনে আলোচনাটা করা যায় তাহলে সেটা বেটার হয়। এবং সেই জন্য আমরা বেসিক্যালি তিনটে ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে রিয়েজেন্টটা, অর্থাৎ যেটাকে আমরা বেস বলছি বা নিউক্লিওফাইল বলছি, সেটা ঠিক কি, কিভাবে সে বিহেভ করবে, কিরকমভাবে বিহেভ করবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সাবস্ট্রেটের স্ট্রাকচার কিরকম এবং তার কি এফেক্ট আছে এই চারটে রিয়াকশনের উপরে। যেমন আমরা জানি যে যদি টারশিয়ারি সাবস্ট্রেট থাকে তাহলে SN2 আউট অফ দ্য কোয়েশ্চেন। যদি টারশিয়ারি সাবস্ট্রেট থাকে এবং যদি আমার আয়োনাইজেশনের জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট থাকে তাহলে SN1, E1 ইত্যাদি রিয়াকশন হতে পারে। আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে এই রিয়াকশনের রিজিও কেমিক্যাল আউটকাম কি এবং তার স্টিরিও কেমিক্যাল আউটকাম কি, সেটা বেসিক্যালি সামারি। তার কারণ সেক্ষেত্রে তুমি অলরেডি কিন্তু রিয়াকশনটাকে ডিসাইড করেই ফেলেছো যে এখানে E2 রিয়াকশন হবে। এবার E2 রিয়াকশন হলে সেখানে দুরকম রিজিও কেমিস্ট্রির আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়া যায়, হফম্যান, সেটজেভ ইত্যাদি। তখন after you have decided that the E2 is going to happen, then you can decide যে এর মধ্যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে। বাট বিফোর ডুইং দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড যে ওখানে কি E2 মেজর হবে নাকি SN2 মেজর হবে, নাকি E1 হবে বা SN1 হবে।
সেইগুলোর জন্য আমাদের ফার্স্ট দুটো ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট। তো এই যে রিএজেন্ট এর কি ফাংশন, আমরা এর আগে অনেকবার করে এই কথাটা বলছি, বেস নিউক্লিওফাইল ডাইকোটম, যেটা বেস সেটাই নিউক্লিওফাইল, ডিপেন্ডিং আপন কোন সিচুয়েশনে তুমি তাকে ফেলছো। বেসিসিটি এমন একটা কনসেপ্ট যেটা থার্মোডাইনামিক্স এর সঙ্গে রিলেটেড। হাউ ফার ইজ দ্য ইকুইলিব্রিয়াম লাইন টুয়ার্ডস দ্য কনজুগেট অ্যাসিড সাইড, এটা হলো বেসিসিটির পরিমাপ। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি, সেটা হচ্ছে একটা কার্বন আছে, তার উপরে ইলেকট্রোফিলিক কার্বন, তার মাথায় ডেড প্লাস চার্জ আছে, একটা নিউক্লিওফাইল সেখানে অ্যাটাক করছে, হাউ ফাস্ট ইজ দ্যাট রিয়াকশন টেকিং প্লেস। সো বেসিক্যালি একটা হলো কাইনেটিক্সের গল্প, একটা হলো থার্মোডাইনামিক্সের গল্প, এবং এদের মধ্যে কখনো সখনো মিল হয়, কখনো সখনো তারা প্যারালাল চলে, কখনো সখনো তারা একে অপরকে সর্ট অফ অপোজ করে। মোর নিউক্লিওফিলিক লেস বেসিক, মোর বেসিক লেস নিউক্লিওফিলিক, এরকম গাদা গাদা উদাহরণ রয়েছে। তার মধ্যে একটা খুব কমন এক্সাম্পল আমরা বলতে পারি ব্রোমাইড। Bromide is a very powerful nucleophile because of its high polarizability এবং lower electronegativity. এবং bromide at the same time is very happy with its negative charge because the negative charge is dispersed over the large anion. সেই জন্য proton capture tendency তার কম। HBr is a very strong acid and therefore bromide is a weak weak base but very strong nucleophile. তো এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে একটা জায়গায় এখানে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল, বেসিসিটি এবং নিউক্লিওফিলিসিটি প্যারালাল রইল না। আরেকটা এক্সাম্পল হচ্ছে সাপোজ সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইডের থেকে H মাইনাস বেরোবে। এই যে হাইড্রাইড আয়নটা, এটা এক্সট্রিমলি স্ট্রং বেস বিকজ তার যে কনজুগেট অ্যাসিড হাইড্রোজেন সেটা এক্সট্রিমলি উইক অ্যাসিড। বাট যেহেতু হাইড্রাইড একটা অত্যন্ত ছোট্ট 1s অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রনকে রেখেছে, তার পোলারাইজেবিলিটি খুব কম, এক্সট্রিমলি টাইট অ্যানায়ন, তার নিউক্লিওফিলিসিটি কিন্তু ভীষণ পুয়ার, এবং নর্মালি সোডিয়াম হাইড্রাইড থেকে হাইড্রাইডকে এনে আমরা নিউক্লিওফিলিক অ্যাটাক করাই না। হাইড্রাইডকে নিউক্লিওফিলিক অ্যাটাক করাতে গেলে আমাদেরকে অন্য রিয়েজেন্ট ব্যবহার করতে হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, যেখানে বোরন কিংবা অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোজেনের একটা কোভ্যালেন্ট বন্ড আছে, এবং সেই জন্য ওখানে যে হাইড্রাইডটা আছে সেই হাইড্রাইডের সোর্সের যেখান থেকে আসছে সেখানে একটা ডিরেকশনাল ক্যারেক্টার আছে, এবং সেই ডিরেকশনাল ক্যারেক্টার থাকার জন্য তার একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করার প্রবণতা দেখতে পাওয়া যায়, কিন্তু সোডিয়াম হাইড্রাইডের H মাইনাস থেকে সেই রকম প্রবণতা আমরা দেখতে পাই না। আরেকটা এক্সাম্পল যেখানে নিউক্লিওফিলিসিটি বেসিসিটি হাত ধরাধরি করে চলে না, সেটা হলো টারশিয়ারি বিউটক্সাইড বা লিথিয়াম ডাইআইসপ্রোপাইলামাইড, এই জাতীয় স্টেরিক্যালি হিন্ডার্ড নন নিউক্লিওফিলিক বেস। বোঝাই যাচ্ছে যে এরা স্টেরিক্যালি এত এনকাম্বার্ড যে কোনো ইলেকট্রোফিলিক কার্বনকে গিয়ে অ্যাটাক করার ক্ষমতা এদের খুব কম। কিন্তু যদি তুমি একে প্রোটন তুলতে বলো, সে প্রোটন তোলার জন্য, কার্বন থেকে প্রোটন তোলার জন্য স্টেরিক হিন্ড্রেন্স এরা কম ফেস করে রিলেটিভ টু কার্বনকে অ্যাটাক করা, তাহলে এরা কিন্তু স্বচ্ছন্দে বেস হিসেবে কাজ করতে পারে। অবশ্যই সেখানে যদি দুরকম জায়গা থেকে, দুটো আলাদা আলাদা জায়গা থাকে যেখানে দুটো জায়গা থেকে প্রোটন খাওয়া যায়, কিন্তু একটা জায়গায় প্রোটনটা স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশনে আছে, তাহলে সেই জায়গাটাকে ওরা প্রেফারেন্সিয়ালি অ্যাভয়েড করে, অন্য জায়গাটা থেকে স্টেরিক্যালি লেস হিন্ডার্ড জায়গাটা থেকে প্রোটন খায়। তো সেগুলো আমরা আগেও দেখেছি, কাইনেটিক অ্যানোলেট ভার্সেস থার্মোডাইনামিক অ্যানোলেট আমরা যখন তৈরি করেছিলাম তখন লিথিয়াম ডাইআইসপ্রোপাইলামাইড দিয়ে আমরা দেখেছি যে কাইনেটিক অ্যানোলেট তৈরি করা যায়। কাজেই আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে বেসিসিটি এবং নিউক্লিওফিলিসিটির মধ্যে সেকেন্ড ফ্যাক্টরটা, নিউক্লিওফিলিসিটি কিন্তু স্টেরিক ক্রাউডিংকে ভীষণ রকম সাসেপ্টেবল। অর্থাৎ স্টেরিক ক্রাউডিং যদি বেড়ে যায় তাহলে কোনো একটা অ্যানায়নের নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ক্ষমতা ড্রাস্টিক্যালি কমে যাবে। কিন্তু বেসিসিটি স্টেরিক ক্রাউডিং অনেকটা টলারেট করতে পারে, বিকজ কার্বনের যেখান থেকে প্রোটনটা খাচ্ছে সেখানে স্টেরিক ক্রাউডিং যতই বাড়ুক, প্রোটন খাওয়াটা ওর কাছে খুব একটা সমস্যা নয়, কিন্তু সরাসরি কার্বনে গিয়ে অ্যাটাক করাটা ওর কাছে ডেফিনেটলি ইজ গোয়িং টু বি আ প্রবলেম যদি তুমি স্টেরিক ক্রাউডিং সেখানে বাড়িয়ে দাও। এরপরে আমরা এখানে এই রিয়েজেন্টটাকে না চারটে ভাগে ভাগ করেছি, কি কি হতে পারে। অবভিয়াসলি 4 রকম পসিবিলিটি। স্ট্রং বেস পুয়ার নিউক্লিওফাইল একটা হতে পারে, একটা হতে পারে স্ট্রং বেস গুড নিউক্লিওফাইল, একটা হতে পারে উইক বেস গুড নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে উইক বেস পুয়ার নিউক্লিওফাইল। এবং এর মধ্যে আমরা এই ক্ষোভগুলোতে পরপর রিয়েজেন্টগুলো যেগুলো মোটামুটি আমাদের জানা আছে কাজে লাগবে সেগুলো ঢুকিয়েছি। তার মধ্যে সোডিয়াম হাইড্রাইড নিয়ে তো আমরা আলোচনা করলামই, যেটা অবভিয়াসলি স্ট্রং বেস, টারশিয়ারি বিউটক্সাইড স্ট্রং বেস, এলডিএইচ স্ট্রং বেস, অল অফ দিজ আর ভেরি পুয়ার নিউক্লিওফাইলস। এখানে আমরা দুটো জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে ডিবিএন, একটা হচ্ছে ডিবিইউ। এদের তলায় স্ট্রাকচারগুলো লেখা আছে, খেয়াল করে দেখো। এরা বেসিক্যালি অ্যামিডিন বেস। অ্যামিডিন বেস মানে এদের কনজুগেট অ্যাসিডটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে, যেটা এখানে দেখানো আছে, এবং therefore they will be highly basic. In terms of organic standards, these bases are highly basic. But at the same time, এদের যেহেতু স্টেরিক্যালি এনকাম্বার্ড, লার্জ সাইজ, তাই এরা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে না, এবং দ্যাট ইজ ওয়াই এদেরকে আমরা এদের ফার্স্ট ক্যাটাগরিটার মধ্যে ঢুকিয়ে রেখেছি।
সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে স্ট্রং বেস গুড নিউক্লিওফাইল, সাইজও ছোট, মাথায় নেগেটিভ চার্জ আছে, হাইড্রোক্সাইড, মিথক্সাইড, ইথক্সাইড, হোমো এনার্জিও মোটামুটি হাই, তার ফলে এরা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে যেখানে স্ট্রং বেস এবং গুড নিউক্লিওফাইল হিসেবে এদেরকে তুমি ট্রিট করতে পারো। উইক বেস গুড নিউক্লিওফাইল অবভিয়াসলি আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, এই সমস্ত অ্যানায়ন্সগুলো যাদের সাইজ বেশ বড় এবং তারা নেগেটিভ চার্জটাকে ডিসপার্স করতে পারে, খুব একটা ইলেকট্রোনেগেটিভ নয়, হোমো এনার্জি যথেষ্ট হাই, পোলারাইজেবিলিটি ভালো। তোমার থায়ল এবং থায়ল ডিরাইভড অ্যানায়ন যেগুলো আর কি RS মাইনাস, সেগুলোর অবভিয়াসলি পোলারাইজেবিলিটি অত্যন্ত বেশি, সেই জন্য তারা কিন্তু খুব ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এবং এরা কেউই খুব একটা ভালো বেস নয়, তার কারণ এদের সঙ্গে যে হাইড্রোজেনের যে বন্ড সেটা খুব একটা স্ট্রং নয়, এবং এদের এই অ্যানায়নগুলোর কারোরই প্রোটন খাওয়ার টেন্ডেন্সি খুব একটা বেশি নেই, এটা খুব একটা ইলেকট্রোনেগেটিভ নয়। উইক বেস পুয়ার নিউক্লিওফাইল, এখানে আছে তোমার হচ্ছে সলভেন্টগুলো, বেসিক্যালি মিথানল, ইথানল, ওয়াটার, এদের অবভিয়াসলি মাথায় নেগেটিভ চার্জও নেই, এরা পোলার সলভেন্ট, তার ফলে এরা আয়নাইজেশনকে প্রমোট করে, এবং বেস হিসেবে এদের খুব একটা দরের বেস বলে আমরা মনে করতে পারি না কম্পেয়ার টু দেয়ার করেসপন্ডিং অ্যানায়ন্স, মিথক্সাইড, ইথক্সাইড, হাইড্রোক্সাইড, এবং নিউক্লিওফিলিসিটিও ওই একই কারণে কম, তার কারণ মাথায় নেগেটিভ চার্জ নেই, এদের যথেষ্ট পরিমাণে নিউক্লিওফিলিসিটি নেই। তো এই গেল মোটামুটি ব্যাপার, এবং এখানটাতে আমরা যেটা তাহলে এক্সপেক্ট করতে পারি, এই সামারিটা যদি আমরা করি, আমরা অবভিয়াসলি এই স্টাডি ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে সেটা তোমরা একবার দেখে নেবে, কিন্তু আমরা যদি সামারি করি তাহলে আমাদের এখান থেকে কিছু অটোমেটিক্যালি কিছু কনক্লুশন বেরিয়ে আসতে পারে। যেমন যদি বেস হিসেবে খারাপ হয় এবং গুড নিউক্লিওফাইল হয় তো অটোমেটিক্যালি SN2 হবে, যদি সাবস্ট্রেট স্ট্রাকচার পারমিট করে। যদি বেস হিসেবে ভালো হয়, নিউক্লিওফাইল খারাপ হয়, তো অবভিয়াসলি E2 হবে, কারণ স্ট্রং বেস যদি হয় তাহলে E1 তো হবে না, E1 হওয়ার জন্য তো বেসটা উইক হতে হবে। স্ট্রং বেস গুড নিউক্লিওফাইল যদি হয় তাহলে কিন্তু E2 SN2 দুটোই হতে পারে, এবার ডিপেন্ড করছে সাবস্ট্রেট স্ট্রাকচারের উপরে। SN2 ইজ সাসেপ্টেবল টু স্টেরিক ক্রাউডিং, E2 সাবস্ট্রেট স্কোপ অনেক বেশি, E2 ইথাইল ব্রোমাইডেও হতে পারে, আইসোপ্রোপাইল ব্রোমাইডেও হতে পারে, টার্শিয়াল বিউটাইল ব্রোমাইডেও হতে পারে, SN2 কিন্তু ইথাইল ব্রোমাইডে হয়, আইসোপ্রোপাইল ব্রোমাইডে স্লো হয়, টার্শিয়াল বিউটাইল ব্রোমাইডে আদৌ হয় না, কাজেই সাবস্ট্রেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে যে এখানে কোনটা হবে। আর যদি তুমি উইক বেস পুয়ার নিউক্লিওফাইলের কথা বলো তাহলে SN1 E1 ছাড়া তো উপায় নেই, এবং SN1 E1 এর ডিটারমিনিং স্টেপটা হচ্ছে সেম, প্রোডাক্ট ডিটারমিনিং স্টেপে গিয়ে তারা আলাদা হয়ে যায়, অ্যালকিন তৈরি হয় এবং SN1 প্রোডাক্ট তৈরি হয়, তার জন্য আয়োনাইজিং সলভেন্ট লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে কোনো স্ট্রং বেস বা স্ট্রং নিউক্লিওফাইলের প্রেজেন্স থাকলে হবে না, তা সেই জন্য আমরা এই ফোর্থ কলাম যেটা, সেখান থেকে আমরা SN1 E1টাই এক্সপেক্ট করতে পারি। এবার আমরা এই জিনিসগুলোকে এখানে একটা সারিবদ্ধ ছকের মধ্যে এটাকে লিখে ফেলেছি। এইদিকে আমরা প্লট করছি বেসিক্যালি সাবস্ট্রেট স্ট্রাকচার, এইদিকে আমরা প্লট করছি আমাদের ওই বেস কাম নিউক্লিওফাইলের গল্পটা, যে সেটা কীরকম। ধরো স্ট্রং বেস এবং পুয়ার নিউক্লিওফাইল যদি হয় তাহলে অবভিয়াসলি পুয়ার নিউক্লিওফাইল মানে সেখানে তুমি অফ করে দিতে পারো যে সেখানে কোনো SN2 হবে না। স্ট্রং বেস মানে সেখানে এলিমিনেশন রিয়াকশন বাইমলিকিউলার হবে, সেখানে SN1 E1 কেও ঢুকতে দেবে না, এবং দেখো এখানে পুরো কলামটাই ইজ ডমিনেটেড বাই E2, এবং সেটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যাই হোক না কেন E2 রিয়াকশনই হচ্ছে। যদি স্ট্রং বেস গুড নিউক্লিওফাইল হয় এবং সাবস্ট্রেট যদি প্রাইমারি হয় তাহলে বুঝতেই পারছো সেখানে E2টা মাইনর হবে, সাবস্টিটিউশনটা বেটার হবে, তার কারণ প্রাইমারি সাবস্ট্রেটের জন্য সাবস্টিটিউশন খুব ভালো হয়, এবং প্রাইমারি সাবস্ট্রেটের জন্য তুমি যদি অলিফিনটা তৈরি করো, সেই অলিফিনের যে তৈরির যে ট্রানজিশন স্টেট, সেই ট্রানজিশন স্টেটের ডাবল বন্ডটা কিন্তু বেশি সাবস্টিটিউশন পাবে না, সেটা পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ডের সাবস্টিটিউশন প্যাটার্নটা লোলি সাবস্টিটিউটেড হবে, এবং তার ফলে সেখানে E2 ট্রানজিশন স্টেট খুব একটা ডমিনেট করতে পারবে না। কিন্তু যদি তুমি টার্সিয়ারিতে যাও তাহলে সেক্ষেত্রে SN2 কমপ্লিটলি অফ হয়ে গেছে, ইভেন দো ইট ইজ এ গুড নিউক্লিওফাইল, কারণ স্টেরিক ক্রাউডিং আছে, E2 রিয়াকশন হতে পারবে না, তাহলে SN2 রিয়াকশন হতে পারবে না, তাহলে একমাত্র E2 রিয়াকশনটাই হবে। আর সেকেন্ডারি সাবস্ট্রেটের জন্য যেটা হচ্ছে সেটা হলো E2 হতে পারে, SN2 হতে পারে, সেকেন্ডারি সাবস্ট্রেটের জন্য SN2 রিয়াকশনটা স্লাইটলি কম হয়, ক্রাউডিংটাকে পছন্দ করে না, E2 রিয়াকশন কিন্তু ভালোই হবে, ট্রানজিশন স্ট্রাকচারে মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড তৈরি হওয়ার সুযোগ রয়েছে, এবং E2 রিয়াকশন খুব ভালো হবে। উইক বেস গুড নিউক্লিওফাইল, অফকোর্স প্রাইমারি সাবস্ট্রেট হলে SN2, সেকেন্ডারি সাবস্ট্রেট হলে SN2, আর যদি টার্সিয়ারি সাবস্ট্রেট হয় তো SN2 তো অফ হয়ে গেছে, তাই সেক্ষেত্রে একমাত্র একটাই পথ পড়ে থাকে, সেটা হচ্ছে SN1, কারণ যেহেতু গুড নিউক্লিওফাইল তাহলে সে যদি বেস না হয় তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে সে নিজের বেসিক অ্যাক্টিভিটি দেখাবে না, সে তার নিউক্লিওফিলিক অ্যাক্টিভিটি দেখাবে এবং SN1 প্রোডাক্টটা ডমিনেট করবে। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে উইক বেস পুয়ার নিউক্লিওফাইল, এখানে প্রাইমারি সাবস্ট্রেটের জন্য বেসিক্যালি কোনো রিয়াকশনই খুব একটা ভালো হবে না, খুব স্লো রিয়াকশন হবে, এবং দিজ আর নট সিনথেটিক্যালি ইউজফুল,
যদি সেকেন্ডারি সাবস্ট্রেট হয় তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন ইজ রিলেটিভলি ইজি, যেহেতু এখানে উইক বেস এবং পুয়ার নিউক্লিওফাইল আমরা এখানে অলসো অ্যাজিউম করে নিচ্ছি যে এই জায়গাটাতে আয়নাইজেশনের উপযুক্ত এনভায়রনমেন্ট আছে। সাধারণত জল, ওয়াটার, মিথানল এইসব মিডিয়ামে এগুলো করা হয়, সেগুলো হাইলি পোলার সলভেন্ট, সেই জন্য তারা আয়নাইজেশনকে প্রমোট করে এবং এই জায়গাটাতে SN1E1 হতে পারে, তবে সেটা স্লো হবে। আর যদি তুমি টারশিয়ারি সাবস্ট্রেটের কথা বলো সেখানে আয়নাইজেশন অত্যন্ত ভালো হবে, কিন্তু যেহেতু কার্বোক্যাটায়নটা SN1 এবং E1 এর জন্য কমন, তাহলে এখানে SN1E1 মোটামুটি হয়তো ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে। তো এই হলো মোটামুটি ব্যাপার, এবং এই জায়গাতে আমরা কতগুলি এক্সাম্পল দিয়েছি। যেমন আমরা দেখানোর চেষ্টা করেছি যে তুমি প্রাইমারি সাবস্ট্রেট নিয়েছো যেখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করছো, হুইচ ইজ স্ট্রং বেস অ্যান্ড গুড নিউক্লিওফাইল। ক্রমাগত প্রাইমারি থেকে ব্রাঞ্চ প্রাইমারি, ব্রাঞ্চ প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, দেখো SN2 রিয়াকশন কিন্তু ক্রমাগত কমছে। প্রথম রিয়াকশনটাতে SN2 মেজর প্রোডাক্ট ছিল, তারপরেরটা থেকে মাইনর প্রোডাক্ট হয়ে গেছে এবং ফোর্থ রিয়াকশনে SN2 হচ্ছেই না। অন দি আদার হ্যান্ড E2 রিয়াকশনের পার্সেন্টেজ ক্রমাগত বাড়ছে। তার বেসিক্যালি কারণ হচ্ছে দুটো, SN2 আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কারণ তার ট্রানজিশন স্টেটটা ক্রাউডেড হয়ে যাচ্ছে যত তুমি ক্রাউডিং বাড়াচ্ছ এই সাবস্ট্রেটের মধ্যে, এবং অ্যাট দ্য সেম টাইম ওই একই ডিরেকশনে E2 ট্রানজিশন স্টেট কিন্তু স্টেবিলাইজেশন লাভ করছে, কারণ E2 ট্রানজিশন স্টেটে পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ড থাকে এবং এই পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ড অবভিয়াসলি যত সাবস্টিটিউয়েন্ট বাড়বে ততটা স্টেবিলাইজেশন তত বাড়বে। এবং আমরা যদি প্রাইমারি সাবস্ট্রেটের জন্য SN2 কে মিনিমাইজ করতে চাই তাহলে আমাদেরকে এমপ্লয় করতে হবে এমন জিনিস যেটা ভেরি ব্যাড নিউক্লিওফাইল বাট ভেরি স্ট্রং বেস। যেমন আমরা এখানে ইউজ করেছি পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। ডিউ টু ইটস লার্জ সাইজ এর নিউক্লিওফিলিসিটি অত্যন্ত কম, কিন্তু এর বেসিসিটি খুব ভালো। তার ফলে এই কিন্তু সুন্দর E2 রিয়াকশনটা দিতে পারবে, কিন্তু SN2 রিয়াকশন এর পক্ষে দেওয়া খুব একটা সম্ভব হবে না। তাহলে আগের স্লাইডটা থেকে আমরা এটা দেখতে পেলাম যে প্রাইমারি থেকে ব্রাঞ্চ প্রাইমারি, তার থেকে সেকেন্ডারি, তার থেকে ব্রাঞ্চ সেকেন্ডারি, তার থেকে টারশিয়ারি, এই ডিরেকশনে রাইট টু লেফট সাবস্টিটিউশনের রেট বাড়বে, আর সিমিলারলি লেফট টু রাইট এলিমিনেশন রিয়াকশনের রেট বাড়বে। এবং বুঝতেই পারছো যে টারশিয়ারি বিউটাইল ইথার যদি তোমাকে বানাতে বলে তাহলে সেটা অনেক সময় একটা প্রবলেম তৈরি করে। ধরো তোমাকে বললো এই টারশিয়ারি বিউটাইল ইথারটা বানাও যেদিকে একদিকে টারশিয়ারি বিউটাইল আছে আর একদিকে এন বিউটাইল আছে, তো তুমি অবভিয়াসলি তোমার হাতে অপশন নেই, তোমাকে তাহলে সেক্ষেত্রে SN2 রিয়াকশনের কথা ভাবতে হবে এবং টারশিয়ারি বিউটক্সাইড ইউজ করতে পারো এবং এন বিউটাইল ব্রোমাইড ইউজ করতে পারো। তাহলে এখানে যে ইথার তৈরি হবে কিন্তু সেটা মাইনর অ্যামাউন্টে তৈরি হবে, কারণ SN2টা আনফেভারেবল ডিউ টু স্টেরিক ক্রাউডিং। এরপর যেটা রয়েছে আরেকটা অপশন তুমি চিন্তা করে দেখতে পারো, কিন্তু সেটা মিজারেবলি ফেলিওর হবে। তুমি বলতে পারো যে ঠিক আছে আমি এখানে প্রাইমারি নেবো না, আমি এটাকে টারশিয়ারি নেবো। এটাকে যদি টারশিয়ারি নিই আর এই জায়গাটাতে যদি আমি করেসপন্ডিং প্রাইমারি অ্যালকক্সাইড নিই, অর্গানো হ্যালাইডটাকে যদি টারশিয়ারি নিই, তাহলে কি হয়? অফকোর্স এখানে SN2 আদৌ হবে না, এখানে SN2 এই ইথারটা তৈরি হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্লিন E2 রিয়াকশন হবে। E1 SN1 এর কোনো প্রশ্নই নেই, বিকজ স্ট্রং বেস, স্ট্রং নিউক্লিওফাইল প্রেজেন্ট রয়েছে। একমাত্র এই E2 রিয়াকশনের মাধ্যমে তুমি আইসোবিউটিলিন কম্পাউন্ডটা পাবে। তার মানে সাবস্ট্রেট স্ট্রাকচারের সাথে কিন্তু পুরো জিনিসটা জড়িয়ে রয়েছে যে কে কিরকম ফাংশন করবে। এবং সাপোজ আমরা যদি এবার এই দিকটাতে খানিকটা কনসেন্ট্রেট করি যেখানে উইক বেস এবং গুড নিউক্লিওফাইল রয়েছে, তাহলে সেখানে কিরকম ব্যাপার হবে? তুমি যদি উইক বেস গুড নিউক্লিওফাইল নাও, তো আগে যদি বললাম যে সেখানে তুমি যদি প্রাইমারি নাও, সেকেন্ডারি নাও, তাহলে SN2 রিয়াকশন হবে। যদি টারশিয়ারি নাও তাহলে SN1 রিয়াকশন হবে, প্রোভাইডেড সেখানে আয়োনাইজিং ইন্টারমিডিয়েট আয়োনাইজিং সলভেন্ট আছে যারা ক্যাটায়নিক এবং অ্যানায়নিক ইন্টারমিডিয়েটকে স্টেবিলাইজ করতে পারে। আর যদি ফাইনাল কলামটার দিকে কনসেন্ট্রেট করো যেখানটায় উইক বেস এবং পুয়ার নিউক্লিওফাইল আছে, তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এদের আমরা টারশিয়ারি ব্রোমাইড নিয়েছি এবং সেটাকে অ্যাকুয়াস মিডিয়ামে হিট করা হচ্ছে। অবভিয়াসলি এখানে SN2 E2 কোনো সম্ভাবনা নেই, কারণ কোনো স্ট্রং বেস নেই, কোনো স্ট্রং নিউক্লিওফাইল নেই। টারশিয়ারি সিস্টেম বলে এই জায়গাটাতে আয়োনাইজেশনটা যদি হয় তাহলে রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা দুটো দিকে যেতে পারে। একটা হচ্ছে SN1 এর দিকে যেতে পারে, একটা হচ্ছে E1 এর দিকে যেতে পারে। এবার যেহেতু সিস্টেম টারশিয়ারি, তাই E1 এর যে ট্রানজিশন স্টেট সেখানে ডাবল বন্ডটা মোর সাবস্টিটিউটেড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য সেখানে E1টা হয়তো মেজর প্রোডাক্ট হবে, SN1টা মাইনর প্রোডাক্ট হবে। এবং এখানেও যথারীতি সেট যে অ্যালকিন এবং হফম্যান অ্যালকিন তৈরি হওয়ার সুযোগ ছিল, তো সেট যে অ্যালকিনটা বেশি তৈরি হচ্ছে, হফম্যান অ্যালকিনটা কম তৈরি হচ্ছে। So E1 is favored over SN1 product because the first alkene is tetrasubstituted. এবং যেখানে এরকম সিচুয়েশন থাকবে যেখানে E1টা খুব বেশি ফেভার্ড হতে পারবে না, অর্থাৎ হয়তো বা ডাবল বন্ডটা অত বেশি স্টেবল হতে পারবে না, পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ডের ট্রানজিশন অত স্টেবল নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে সুযোগ আছে SN1ও হয়তো ডমিনেট করতে পারে।
এবং SN1E1 কে যেহেতু খুব সহজে সেপারেট করা যায় না, কারণ তারা মোটামুটি একই RDS কে শেয়ার করে এবং প্রোডাক্ট ডিটারমিনিং স্টেপটা RDS হয়ে যাওয়ার পর ভ্যারি করে, তাই সিনথেটিক কেমিস্টদের কাছে কিন্তু SN1E1 এই প্রপোজালটা খুব এক্সাইটিং প্রপোজাল নয়। ওটা খুব এক্সাইটিং প্রপোজাল তাদের কাছে নয়। তারা চাইলে ইনফ্যাক্ট তারা চায় ওই জিনিসটাকে খানিকটা সর্ট অফ অ্যাভয়েড করতে। যদি সিনথেটিক স্কিমে ওটাকে অ্যাভয়েড করা যায় তাহলে ভালো। তার কারণ কিছু না কিছু SN1 চাইছে কিছু E1 প্রোডাক্ট হবে, E1 চাইছে কিছু SN1 প্রোডাক্ট হবে ইত্যাদি। এই প্রবলেমগুলো থেকেই যায় তাদের জন্য। এরপরে আমরা আর দুটো ফ্যাক্টর আলোচনা করবো, যে দুটো আমরা এক্সপ্লিসিটলি বলিনি ওখানে, কিন্তু তারাও ইম্পর্টেন্ট। একটা ফ্যাক্টর হচ্ছে সলভেন্ট কি ইউজ করা হচ্ছে। সলভেন্ট যেটা ইউজ করা হয় তার পোলারিটির উপরে E2SN2 অবভিয়াসলি নির্ভর করে। একটা তো ফ্যাক্টর আছে যে যদি তুমি পোলার সলভেন্ট ইউজ না করো তাহলে E1 SN1 হতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সেখানে E2 বা SN2 হয় তাহলে SN2 E2 মধ্যে কোনটা সলভেন্ট পোলারিটিতে কিরমভাবে রেসপন্ড করে সেটা আরেকটা ইস্যু। SN2 রিয়াকশনের যে ট্রানজিশন স্টেট, সেখানে দেখো তিনটে অ্যাটমের উপর নেগেটিভ চার্জটা ডিসপার্সড হয়ে বসে আছে। আর E2 রিয়াকশনের ট্রানজিশন স্টেটে 1, 2, 3, 4, 5 পাঁচটা অ্যাটমের উপরে নেগেটিভ চার্জটা ডিসপার্সড হয়ে বসে আছে। তার মানে চার্জটা এখানে অনেক বেশি ডিসপার্সড হয়ে বসে আছে। তার মানে E2 রিয়াকশনের ট্রানজিশন স্টেট কিন্তু লেস পোলার কম্পেয়ার টু SN2 রিয়াকশন, বিকজ দ্য নেগেটিভ চার্জ ইজ মোর ডিসপার্সড। কাজে তুমি যদি সলভেন্টের পোলারিটি খুব বাড়িয়ে দাও, তাহলে আমি যদি ধরে নিই যে সেখানে SN1E1 হচ্ছে না এবং SN2E2টাই ডমিনেট করছে, বিকজ দেয়ার ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল অ্যান্ড অ্যাজ ওয়েল এজ এ স্ট্রং বেস দ্যাট ইজ প্রেজেন্ট, তাহলে SN2 ট্রানজিশন স্টেটটা যেহেতু মোর পোলার, তাহলে মোর পোলার সলভেন্টে সেটা মোর ফেভারেবল। আর E2 ট্রানজিশন স্টেটটা যেহেতু লেস পোলার, তাহলে লেস পোলার সলভেন্টে সেটা মোর ফেভারেবল। সেই জন্য E2 রিয়াকশন করার সময় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে অ্যালকোহলে নেওয়া হয়। অ্যালকোহলের পোলারিটি জলের তুলনায় কম। আর SN2 রিয়াকশন করার সময় আমরা ওই একই সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে মোর পোলার ওয়াটার সলভেন্টে নিই। তাহলে কেন অ্যালকোহলিক ওএইচ ইউজ করলে E2 রিয়াকশন মেজর হয় এবং কেন অ্যাকুয়াস হাইড্রোক্সাইড ইউজ করলে SN2 রিয়াকশন মেজর হয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এছাড়া আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে তুমি যদি SN2 এবং E2 রিয়াকশনকে অ্যানাটমিক্যালি অ্যানালাইজ করো, তাহলে দেখবে যে SN2 হতে গেলে এই কার্বনটার উপর অ্যাটাক করতে হয়, যেটা একটা সফট সেন্টার, রিলেটিভলি সফট। আর E2 রিয়াকশন হতে গেলে এই হাইড্রোজেনটাকে পিক অফ করতে হয়, যেটা রিলেটিভলি হার্ড। এবার ওই যে হাইড্রোক্সাইড তুমি নিয়েছো না, এটা অ্যাকচুয়ালি কোন সলভেন্টে আছে তার উপরে হার্ডনেস সফটনেসটা খানিকটা নির্ভর করে। যদি তুমি জলে নাও, তো জল অনেক ভালো হাইড্রোজেন বন্ডিং করতে পারে এবং হাইড্রোক্সাইডকে পুরো ঘিরে রেখে দেয়। ফলে হাইড্রোক্সাইডের যে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, সেটা চারদিকে ডিসপার্সড হয়ে থাকে এবং ডিসপার্সড হয়ে থাকার জন্য সেটা একটা সর্ট অফ খানিকটা চার্জ যেহেতু ডিলোকালাইজড হয়ে যাচ্ছে সলভেন্টের উপরে, তাই আমরা বলতে পারি যে সেখানে একটা সফট ক্যারেক্টার অ্যাচিভ করে নেয়। অন দি আদার হ্যান্ড অ্যালকোহল জলের মতো অত ভালো হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, ফলে হাইড্রোক্সাইড কিন্তু সেখানে খানিকটা ল্যাক অফ সলভেশন হবে, অ্যাটলিস্ট কম্পেয়ার টু ওয়েন দ্য হাইড্রোক্সাইড ইজ ইন ওয়াটার। তাহলে এই যে ল্যাক অফ সলভেশন, এটার জন্য ওর নেগেটিভ চার্জটা অনেকটা কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে অক্সিজেনের উপরে এবং ওটা হার্ড সেন্টার হিসেবে বিহেভ করে। তো যদিও হার্ড সেন্টার হয় ইন অ্যালকোহল, তাহলে ও অবভিয়াসলি এই প্রোটনের দিকে যাবে, অর্থাৎ E2 এলিমিনেশন ইন্ডিউস করার চেষ্টা করবে। আর যদিও অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, তাহলে সফট সেন্টার হিসেবে, সফট বেস হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে ওর সফট বেস বা সফট নিউক্লিওফাইল যাই বলে, তাহলে সেক্ষেত্রে আলফা কার্বনের দিকে যাওয়ার টেন্ডেন্সিটা একটু বাড়বে। এটা আরেকভাবে দেখা, সর্ট অফ এখানে পোলারিটি অফ ট্রানজিশন স্টেট দিয়ে বিচার করা, এটা একটা। আর একটা হচ্ছে যে রিএজেন্টের নেচারটা কিভাবে সলভেন্টের পোলারিটির সাথে চেঞ্জ করে সেটা দেখা। অ্যাকচুয়ালি দুটো একই কনক্লুশনে আসছে যে লেস পোলার অ্যালকোহলিক সলভেন্টে E2টা ডমিনেট করার কথা, মোর পোলার অ্যাকুয়াস সলভেন্টে SN2টা ডমিনেট করার কথা। এরপর যেটা আছে সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। এখন টেম্পারেচারের এফেক্টটা এই জায়গাটাতে আমরা একটুখানি ওভার সিম্পলিফিকেশন করে বলবো। এখানে আমরা দেখছি যে দুটো রিয়াকশনকে পাশাপাশি লেখা আছে। একবার একটা ফার্স্টে আমরা এলিমিনেশন রিয়াকশন করেছি, দেখো অর্গানোহ্যালাইড প্লাস বেস দুটো রিয়াক্টর থেকে তিনটে প্রোডাক্ট তৈরি হয়েছে। কনজুগেট অ্যাসিড অফ দ্য বেস, হ্যালাইড লিভিং গ্রুপ বেরিয়ে এসছে এবং অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু এন্ট্রপি ইনফ্যাক্ট বেড়েছে। আর যদি SN2 রিয়াকশনের কথা ভাবা যায়, তাহলে নিউক্লিওফাইল ক্লিনলি এই এক্সটাকে ডিসপ্লেস করেছে এবং অবভিয়াসলি আমরা সাবস্টিটিউটেড কম্পাউন্ডটা পেয়েছি এবং সেখান থেকে X- বেরিয়ে আসছে। তাহলে দুটো রিয়াক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট মলিকিউল তৈরি হয়েছে। তাহলে এন্ট্রপিক্যালি যেহেতু এলিমিনেশন রিয়াকশন মোর ফেভারেবল, তাই তার ডেল্টা S0তে যেহেতু মোর পজিটিভ, আমরা এইভাবে ভাবতে পারি, তাহলে টেম্পারেচার যত বাড়বে এন্ট্রপিক্যালি মোর ফেভারেবল রিয়াকশনের ডমিনেন্স তত বাড়বে। সেই কারণে হাই টেম্পারেচারে এলিমিনেশন রিয়াকশনটা মোর ফেভারেবল হয় কম্পেয়ার টু সাবস্টিটিউশন রিয়াকশন। এটার আরেকটা জিনিস ভাবা যায়, সেটা হচ্ছে এই যে আর্গুমেন্টটা দেওয়া হলো, এটা সর্ট অফ ডেল্টা G0, ডেল্টা E0, ডেল্টা S0 এইসবের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা
পুরো এক্স্যাক্টলি ঠিকঠাক হলো না, তার কারণ আমরা রেটের কথা যখন বলি তখন সাধারণত আমাদের বলা উচিত ডেল্টা জি ডাবল ড্যাগার, ডেল্টা এস ডাবল ড্যাগার, এদের কথা বলা উচিত। কিন্তু সেইটার মধ্যে না গিয়ে আমরা আরেকটা ভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারি। সেটা হলো যে টিপিক্যালি এলিমিনেশন রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি সাবস্টিটিউশন রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি থেকে একটু বেশি হয়, এবং আমরা এটা জানি থার্মোডাইনামিক্স থেকে এবং কাইনেটিক অ্যানালিসিস থেকে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট থেকে, যে রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি বেশি, টেম্পারেচার বাড়ালে তার রেটের এনহ্যান্সমেন্ট বেশি হয়। অর্থাৎ সাবস্টিটিউশন এবং এলিমিনেশন দুটো রেটই লোয়ার টেম্পারেচারের থেকে হাই টেম্পারেচারে গেলে রেটটা বাড়বে, কিন্তু সাবস্টিটিউশনের রেট যদি যত টাইমস বাড়লো, এলিমিনেশনের রেট কিন্তু তার থেকে বেশি টাইমস বাড়বে। সেই কারণে এলিমিনেশনটা হায়ার টেম্পারেচারে মোর ফেভারেবল হয়ে যায়। আমরা একটা এক্সাম্পলও সেটা দেখতে পারি, যেমন ইথানলকে তুমি যদি H2SO4 দিয়ে ডিস্টিল করো 170°C, তাহলে সেক্ষেত্রে এলিমিনেশন রিয়াকশন হয়ে যাচ্ছে। অবভিয়াসলি এখানে E2 হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ কার্বোক্যাটায়ন তো খুব একটা স্টেবল নয়। তাহলে H2SO4 এর প্রেজেন্সে OH2 প্লাস হবে, তারপরে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে E1, তবে মোস্ট লাইকলি এটা কার্বোক্যাটায়ন তৈরি না হয়, হয়তো E2 রিয়াকশনও হতে পারে। আর H2SO4 দিয়ে আমরা যদি কন্টিনিউয়াসলি বাইরে থেকে ইথানল অ্যাড করতে থাকি 140°C রিয়াকশনটা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবস্টিটিউশন প্রোডাক্ট তৈরি হচ্ছে। অবভিয়াসলি এখানে একটা প্রোটনেশন হচ্ছে, তারপরে কোনো একটা ইথানল মলিকিউলের নন প্রোটনেটেড ইথানল মলিকিউলের অক্সিজেনটা এই জায়গাতে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, অথবা যদি তুমি মনে করো যে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে হবে, তাহলে সেটাও হতে পারে, কারণ এখানে E1ও পসিবল, এখানে SN1ও পসিবল, এখানে SN2 একেবারে রুল আউট করে দেওয়া যায় না। তুমি বলতে পারো যে এখানে তো কোনো স্ট্রং বেস টেস কিছু নেই বা স্ট্রং নিউক্লিওফাইড নেই, তাহলে আপনি SN2 কথা বলছেন কেন? একটা কারণ হচ্ছে যে কার্বোক্যাটায়নটি স্টেবল নয়। আমরা দুম করে E1 SN1 এদের কথা যখন বলছি, তখন কিন্তু আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটির দিকে মাথায় রাখতে হয়। সেই কারণেই উইক নিউক্লিওফাইলের প্রেজেন্সে আমরা বলেছিলাম যে যদি তুমি প্রাইমারি সাবস্ট্রেট নাও, তাহলে তার কিন্তু কোনো রকম র্যাপিড রিয়াকশন খুব একটা হয় না। তো এরপরে আমরা ওই রিজিও এবং স্টিরিওকেমিক্যাল আউটকামটায় চলে আসছি। আমরা দেখছি যে যদি বেস ইউজ করা হয় তাহলে E2 রিয়াকশন হবে বা E1 রিয়াকশন হবে। যদি নিউক্লিওফাইল হিসেবে এটাকে কাজে লাগাই তাহলে SN2 রিয়াকশন হতে পারে। তো SN2 রিয়াকশনের রিজিওকেমিক্যাল আউটকাম তো অবভিয়াসলি তেমন কিছু নেই। যদি অ্যালাইলিক সিস্টেম না থাকে, তাহলে সিম্পল সিস্টেম যদি হয়, তাহলে যে কার্বনের লিভিং গ্রুপ আছে সে কার্বনই নিউক্লিওফাইল অ্যাটাক করে। স্টিরিওকেমিক্যাল আউটকাম অবভিয়াসলি স্টিরিও স্পেসিফিক রিয়াকশন, তার কারণ ইনভার্সন অফ কনফিগারেশন অলওয়েজ হয়, ব্যাক সাইড অ্যাটাক করে, ওটা স্টিরিও ইলেকট্রনিক রিকোয়ারমেন্ট। E2 রিয়াকশনের ক্ষেত্রে জাইডসেভ এবং হফম্যান দুরকম প্রোডাক্টের মধ্যে জাইডসেভ প্রোডাক্টটা মোর ফেভার, কারণ তার ট্রানজিশন স্টেটটা মোর ফেভার। হাউএভার যদি স্টেরিক্যালি হিন্ডার্ড বেস ইউজ করো, অথবা যদি লিভিং গ্রুপটাকে চেঞ্জ করে ফ্লোরাইড বা অনিয়াম গ্রুপ করে দাও, তাহলে হফম্যান ট্রানজিশন স্টেটটা মোর ফেভার হয়ে যায়, এবং তখন সেটা হফম্যান প্রোডাক্টটা মোর ফেভার। রিয়াকশন স্টিরিও সিলেক্টিভ, যেখানে যেখানে অ্যাপ্লিকেবল, স্টিরিও স্পেসিফিক হতেও পারে, নাও হতে পারে, এগুলো আমরা ডিটেলে ডিসকাস করেছি। SN1 রিয়াকশনে জেনারেলি কার্বোক্যাটায়ন যেখান থেকে বেরোচ্ছে সেখানেই নিউক্লিওফাইল আসে, যদি না কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ করে যায়। আর কাইরাল সাবস্ট্রেটের জন্য আমাদের আইডিয়ালি SN1 এর জন্য রেসিমিক মিক্সচার পাওয়া উচিত, কিন্তু আমরা জেনারেলি দেখেছি যে আয়ন পেয়ার এফেক্ট এরকম কিছু থাকে, যে কারণে পুরোটা রেসিমাইজ করে না, একটুখানি বেশি ইনভার্সন আমরা পেয়ে থাকি। সেই ইনভার্সনটা কতটা বেশি পাবো সেটা নির্ভর করছে কার্বোক্যাটায়নটার উপরে, যে সেটা কতটা স্টেবল, কতটা রিঅ্যাক্টিভ, আমাদের যে নিউক্লিওফাইলটা ব্যবহার করেছি সেটা কতটা রিঅ্যাক্টিভ, এই সমস্ত বিষয়গুলোর উপরে। E1 রিয়াকশনে জাইডসেভ প্রোডাক্ট ইজ অলমোস্ট অলওয়েজ দ্য মেজর প্রোডাক্ট হফম্যানের উপরে। সেটা কেন, সেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম ক্লাসে। আর স্টিরিও সিলেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে যে দুটো ডায়াস্ট্রিও আইসোমার তৈরি হয়েছে তার মধ্যে মোস্ট স্টেবল ডায়াস্ট্রিও আইসোমারটা তৈরি হয়। সিস এবং ট্রান্সের মধ্যে জেনারেলি ট্রান্সটা লেস ক্রাউডেড থাকে, ট্রান্স আইসোমারটা মেজর প্রোডাক্ট হয়। এখানে একটা ছোট্ট ছক দেওয়া আছে, যে ছকে বেসিক্যালি এটা মানে আমরা যে যা আলোচনা করলাম সেই জিনিসগুলো আমরা ডিসপ্লে করেছি। আমি একটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখা হচ্ছে যে 8টা যদি প্রাইমারি এবং আনহিন্ডার্ড হয়, তাহলে তুমি বেসিক্যালি কোশ্চেন করছো যে এই যে আমরা যে বেস বা নিউক্লিওফাইল যে জিনিসটা ইউজ করছি সেটা কি হিন্ডার্ড এবং স্ট্রং বেস? তাহলে যদি প্রাইমারি এবং আনহিন্ডার্ড সিস্টেম হয়, তাহলে এবং আমার বেস যদি হিন্ডার্ড এবং স্ট্রং বেস হয়, এবং এই প্রশ্নটার উত্তর যদি ইয়েস হয়, তাহলে আমি এখানে অ্যালকিন পাবো ভায়া E2 রিয়াকশন। কারণ হিন্ডার স্ট্রং বেস হলে SN2 তো ভালো হবে না। আবার প্রাইমারি এবং আনহিন্ডার্ড মানে সেখানে SN2 বা E2 এইগুলো হওয়ার সম্ভাবনা বেশি, এবং স্ট্রং বেস রয়েছে মানে সেখানে অবভিয়াসলি E1 SN1 কে আমরা অফ করে দিতে পারি। তাহলে আমরা SN2 কেও অফ করে দিলাম, E1 কেও অফ করে দিলাম, SN1 কেও অফ করে দিলাম, তাহলে E2 পাবো। এখন এই প্রশ্নটার উত্তর যদি নো হয়, যে না এখানে আমার এই ধরনের কোনো স্ট্রং বেস বা হিন্ডার স্ট্রং বেস নেই, তাহলে প্রশ্ন হচ্ছে কি গুড নিউক্লিওফাইল? যদি সেই উত্তরটা হ্যাঁ হয়,
তাহলে অবভিয়াসলি র্যাপিড SN2 হবে। আর যদি তার উত্তর না হয় যে না গুড নিউক্লিওফাইল নয়, পুয়ার নিউক্লিওফাইল, তাহলে আস্তে আস্তে স্লো SN2 হবে। তো এই পদ্ধতিতে একটা ফ্লো চার্ট ডায়াগ্রামের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় যেরকম ফ্লো চার্ট ডায়াগ্রাম করা হয়, সেরকম ডিসিশন মেকিং প্রসেসের থ্রু দিয়ে আমরা প্রাইমারি সিস্টেম, সেকেন্ডারি সিস্টেম, টারশিয়ারি সিস্টেমের জন্য বেসের নেচার কি হলে কি হবে, নিউক্লিওফাইলের নেচার কি হলে কি হবে, এরকমভাবে আমরা কিছু ডিসিশনে পৌঁছতে পারি। এগুলো বেসিক্যালি আমরা আগেই আলোচনা করেছি। তারপরে এইটা আমরা এখানে সর্ট অফ তার একটা সামেশন দিলাম। তোমার এইটা যদি পছন্দ হয় তাহলে তুমি এটা নিয়ে এইটা এইটা নিয়ে তুমি তোমার কনসেপ্ট তৈরি করতে পারো। ফাইনালি একটা কথা বলার, সেটা হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো, যে এই চারটে যে ভাগ আমরা করেছিলাম, গুড নিউক্লিওফাইল স্ট্রং বেস, উইক নিউক্লিওফাইল স্ট্রং বেস, গুড নিউক্লিওফাইল উইক বেস, পুয়ার নিউক্লিওফাইল পুয়ার বেস, কোনো ধাঁচেই তাকে খুব একটা ফেলা যায় না। সেরকম কিছু কিছু অ্যানায়ন আছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে সায়ানাইড। এটা দারুণ ভালো নিউক্লিওফাইল, খুব ভালো নিউক্লিওফাইল, তার কারণ কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে, পোলারাইজেবল, মোটামুটি সফট সেন্টার, লিনিয়ার চেহারা, তার ফলে স্টেরিক ক্রাউডিং খুব কম ফেস করে, এবং অবভিয়াসলি সেই জন্য গুড নিউক্লিওফাইল। কিন্তু এটা বাট মডারেট বেস, অর্থাৎ তুমি তাকে উইক বেস হিসেবেও ফেলতে পারো। তাকে দিয়ে যদি রিয়াকশন করার থাকে, ধরো প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের জন্য তুমি যদি রিয়াকশন করতে চাও, তাহলে সেখানে সোডিয়াম সায়ানাইড ডিএমএসও মিডিয়ামে আমরা রিয়াকশন করছি। দেখো এখানে ডিএমএসওটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা ওর নিউক্লিওফিলিসিটিকে প্রমোট করতে চাইছি, কারণ ডিএমএস হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যে নাকি সায়ানাইডের সায়ানাইডকে সলভেট করতে পারবে না, কিন্তু সোডিয়ামকে পারবে। তাহলে এক্ষেত্রে কিন্তু ক্লিন SN2 রিয়াকশন হচ্ছে, দু জায়গাতেই SN2 রিয়াকশন হচ্ছে। তাহলে গুড নিউক্লিওফাইল স্ট্রং বেসও নয়, গুড নিউক্লিওফাইল উইক বেসও নয়, গুড নিউক্লিওফাইল মডারেট বেস। তাহলে এই দুটো স্পেকট্রামের মাঝামাঝি পড়ে গেছে। আমরা এখানে ওর নিউক্লিওফিলিসিটিটাকে এক্সপ্লয়েট করলাম বাই চেঞ্জিং দ্য সলভেন্ট টু ফ্রম এনি পোলার প্রোটিক সলভেন্ট টু ডিএমএসও, ডিএমএফ, অ্যাসিটোনাইট্রাইল, এই জাতীয় জিনিস। সেকেন্ডারি সাবস্ট্রেটের জন্য আমরা এখানে দেখলাম যে জেনারেলি E2 রিয়াকশনটা ডমিনেট করে SN2 রেসপেক্টে, এটা আমরা দেখে এসেছি, কিন্তু সায়ানাইডের জন্য করলো না, তার কারণ সায়ানাইডের বেসিসিটি পুয়ার, কিন্তু ওটা স্ট্রং নিউক্লিওফাইল। স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে এই জায়গাতে, ট্রানজিশন স্টেটে স্টেরিক হিন্ড্রেন্স পাবে, কিন্তু তবুও যেহেতু ও মডারেট বেস, অনলি আ মডারেট বেস, অ্যান্ড ইটস নিউক্লিওফিলিসিটি ইজ deliberately enhanced by using the DMSO solvent, ও কিন্তু বাইমলিকিউলার সাবস্টিটিউশনই করলো। টারশিয়ারি সাবস্ট্রেটের জন্য যদি তুমি সোডিয়াম সায়ানাইড দিয়ে রিয়াকশন করতে চাও, তো বেসিক্যালি কোনো রিয়াকশন হওয়া খুব মুশকিল, তার কারণ ও তো মডারেট বেস, অথচ গুড নিউক্লিওফাইল, কিন্তু নিউক্লিওফিলিসিটি যতই বাড়াও তারা টারশিয়ারি সিস্টেমের জন্য তো রিয়াকশন হবে না, SN2 রিয়াকশন তো হবে না। অথচ এখানে একটা গুড নিউক্লিওফাইল আছে এবং মডারেট বেস আছে, ডিএমএসও মিডিয়াম, তার ফলে আয়নাইজেশন খুব একটা প্রমোটেড হবে না, কারণ এটা পোলার অ্যাপ্রোটিক মিডিয়াম। তাহলে এই জায়গাটাতে কি হবে? এটা তো হবে না, তার কারণ এখানে SN2 তো হতে পারে না। তাহলে অ্যাট বেস যেটা হতে পারে সেটা হচ্ছে একটা স্লো E2 রিয়াকশন হতে পারে। অবভিয়াসলি আইসোবিউটিলিন তৈরি করার জন্য যদি কেউ মনে করে যে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে আইসোবিউটিলিন বানাবো, তাহলে সে টারশিয়ারি বিউটক্সাইড দিয়ে রিয়াকশন করবে, টারশিয়ারি বিউটক্সাইড না করবে সোডিয়াম মিথক্সাইড দিয়ে রিয়াকশন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করবে ইন অ্যালকোহলিক মিডিয়াম। কেন সোডিয়াম সায়ানাইড ইউজ করতে যাবে? ফলে সায়ানাইডের এলিমিনেশন রিয়াকশনে তার কোনো সেরকম ভূমিকা কিন্তু নেই, কিন্তু SN2 রিয়াকশনে সে একটা অত্যন্ত ভালো নিউক্লিওফাইল, এবং তার বেসিটিকে সাপ্রেস করে, যতটুকুনি বেসিটি আছে সেটাকে সাপ্রেস করে নিউক্লিওফিলিসিটিকে প্রমোট করার জন্য আমরা ডিএমএসও মিডিয়াম, ডিএমএফ মিডিয়াম, এই সমস্ত মিডিয়ামে এই রিয়াকশনগুলো আমরা করতে পারি। তাহলে এই গেল আমাদের ওই চারটে রিয়াকশনের কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এবং ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে আমরা কিভাবে একটাকে বা দুটোকে অন্যগুলোর রেসপেক্টে প্রমোট করতে পারি, তার ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা। স্টাডি মেটেরিয়ালটা পড়লে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে বলে আমি আশা করি।